আমাদের প্রশ্ন, মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভাই এখনো ক্যাবিনেটে আছেন। এনসিপির দিক থেকে তাদের আসলে স্ট্যাটাস কি? তারা কি বিএনপির এজেন্ডাই বাস্তবায়ন করছেন? তাহলে তারা পদ থাকছেন না কেন? এখনো আপনাদের প্রতিনিধি হিসেবে কি সরকারে আছেন? কোনো এক সময় ইলেকশন কাছাকাছি আসলে কি আপনারা তাদের দুজনকে বাইরে দেখবো, এবং এই সময়টাই কি তারা আপনাদের দলের জন্য আখের গুছাচ্ছেন কিনা? জনাব সারোয়ার তুষার। আচ্ছা, এক নম্বর কথা, হাসনাত আব্দুল্লাহ ইলেকশনের কথা বলেন নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একদম যদি আমি স্ট্যাটাসটা পড়ি, যে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। ওকে, কাকে মিন করছেন? রাজনীতির কথা বলেছেন। আচ্ছা, রাজনীতি কাকে মিন করছেন? নির্বাচনের প্রসঙ্গটা নাই। কাকে মিন করছেন? মানে কে রয়্যাল স্টেশন হেডের সাথে কে মিটিং করছেন? এটা আমার কাছে কোনো তথ্য নেই, এবং আমি এই ব্যাপারে হাসনাতের সাথে কথাও বলি নাই। তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলেছেন কিনা তার তথ্য তাকেই ডিফেন্ড করতে হবে, যদি এরকম কোনো তথ্য তার কাছে থাকে। ওকে, সো এইটা নিয়ে আর কি বলবো, মানে আমি যেটা জানি না সেটা তো আপনাদের দলের ক্ষেত্রে মানে এইটা কম আর বেশি কি এরকম যে আমরা যখন দেখি যে প্রথম আলোকে একিউজ করা হচ্ছে, এবং আমি প্রথম আলোর অবস্থান দেখে বুঝছি যে বাস্তব কারণে একিউজ করছেন ওনাকে জনাব আব্দুল্লাহ, কিন্তু বলা হইতেছে যে হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়াতে। আপনারা কি এই জনগণের যে ইন্ডিয়ার প্রতি এক ধরনের আমি কি বলবো, ইন্ডিয়ার প্রতি এক ধরনের মারাত্মক ক্ষোভ, মারাত্মক হতাশা আছে, যেহেতু 15 বছর ধরে ভারতকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থান ছিল, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থান ছিল, সেইটা আপনারা ব্যবহার করতে চাইতেছেন নাকি কেন? এইটাও একটু যদি বলেন, এবং মাহফুজ এবং আসিফ ভুঁইয়ার জায়গাটা থেকে একটু যদি। না, প্রথম আলোর এই নিউজ করাটা তো আমি একটু আগে সমালোচনা করলাম, কিন্তু আমি অবশ্য মনে করি না যে এটা ইন্ডিয়ার দিক থেকে ঘটছে কিনা এরকম, যেহেতু আমার কাছে এটা পরিষ্কার কোনো তথ্য নাই, আমি এটা বলতে চাইবো না। এবং আমরা সবাই মিলে এটা এইভাবেই বলবো সেরকমও না, আমাদের সবাইকে এইটুর কথা বলেন না। এটা হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে এটা ইন্ডিয়া থেকে করানো হয়েছে কিনা, এইটার উত্তরটা ভালোভাবে ক্লারিফিকেশন তিনিই করতে পারবেন। তবে আমি মনে করি যে আগেও বলেছি যে তথ্যটা আপনি ডিফেন্ড করতে পারবেন না সেই তথ্য দিয়ে নিউজ না করাই ভালো। এর আগেও আরেকটা জিনিস ঘটেছিল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল, যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল, যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে, এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে? একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ। যাই হোক, তো এইটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা। আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছেন, কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই, মানে তারা তো এনসিপির কেউ না। তারা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন, এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কিনা, ইলেকশনে আসবেন কিনা, আমাদের দল করবেন কিনা, এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই। এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পথ ছেড়ে দিয়ে আসতে হবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন। একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, এবং সেক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে। এই ব্যাপারে আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই। আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো, তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন। আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপি দ্বারা প্রভাবিত, এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরকম নির্মম সত্য। একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপির, তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএনও অফিসে, যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায়, এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি, এসপি, ডিসি এবং ইউএনও, বিশেষত এই চার, আরো আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার, সড়কের যে বিভিন্ন অফিসার, এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে, সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি। না, আপনার কাছে এইটা মনে হয় না তুষার, এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাজটি নিয়ে যাচ্ছেন, তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টর হিসাবে আছেন 10 বছর 15 বছর? না, সেরকম না। আমাদের কাছে তো এনসিপি তো খুবই প্রকাশ করেছে, এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে, বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং আমাদের কাছে কিন্তু অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক। কিন্তু আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন, আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন। জনাব সারোয়ার তুষার, আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা এটা করেছেন যে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না, সেজন্য তাদের নাম বলতেছি না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে, এবং একটা দুটা না কিন্তু। এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে, এনসিপিরও সরকারি অফিসারদের উপরে। না, এটা আমি সেরকম পাইনি। আমি শুধু নরসিংদী না, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি, সেখানে আমাদেরকে
পদ্ধতিগতভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। এটা কি ইদানিং মানে আপনারা দল করার পরে ইদানিং 100-2 সপ্তাহে এনসিপি হওয়ার পর থেকেই এনসিপি হওয়ার পর থেকে কিন্তু আমাদের যে খুব বেশি, যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে, তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না, তারা একটা হাসি মুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে অন্তত এরকম মনে হয় না। আমি বরং দেখেছি যে বিএনপি, ধরা যাক আওয়ামী লীগের, এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে, জনগণ ধরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের, বিএনপি নেতা চাপ দিয়ে তাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে। এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে, অন্যান্য জায়গায় তো আছে। এবং কলকারখানা, যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, মঈন খান সাহেবের যিনি পিএস মিল্টন, তিনি 128টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন। তো এটা তো আর কোনো ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না, এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি আপনাকে পাঠাতে পারবো। এবং বিশ্বত আমি বলতে পারবো পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্পাঞ্চল, আপনি জানেন। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা গত 7-8 মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন, একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এই কথা, এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এইগুলো শুনে আসবেন। পলাশের মানুষের একটা নাভিশ্বাস মানে সৃষ্টি করেছে, তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে। আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংদীতে। আমি কারো নাম বলি নাই, কোনো দলের নাম বলি নাই, কিছু বলি নাই, কিন্তু আমাকে ক্রমাগত বেনামে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে নরসিংদীতে ঢুকতে দেওয়া হবে না, আমাকে দেখে নেওয়া হবে, ইভেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে হত্যা করা হবে যদি সুযোগ পাওয়া যায়। ওকে, তো এইটা আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি মনে হয়, এইটা একটু হিংসা টিংসা থেকে নাকি? যেহেতু আপনারা 5 স্টার হোটেলে ইফতার করতেছেন, প্রাড়ো গাড়ি চড়তেছেন, আরো 1000 লোক আপনাদেরকে 1000 প্রাড়ো গাড়ি দিয়ে বলবে, বড় বড় অফিসে বসতেছেন, অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন, কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন, তিনি এখনো রাস্তায় আছেন। সারোয়ার তুষার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন। এইটা মনে হয় কিনা আপনাদের? না ভাই, আমি আহ্বান জানাতে চাই। আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাই বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, মানে তারা তাদের সোর্স অফ ইনকাম কি এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটা তাদেরকে দেখাতে হবে। এবং আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা আসলে জাতীয় নাগরিক কমিটির 5-6 মাস কাজ করার পরে আসলে কি তাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কোনো এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যেটাকে সন্দেহ করা চলে। যদি সেটা সন্দেহ করা চলে অবশ্যই এটা প্রকাশ করা উচিত। কিন্তু আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে, পরে কোন জায়গায় আসে সেটা প্রকাশ করতে পারতেন, ওয়েবসাইটে আমরা দেখে নিতে পারতাম। দুদক এসে আপনাদেরকে দেখবে, আপনারা নিজেরাও তো করতে পারতেন, নিজেরা, যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ, আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ, সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতে পারতেন। যেমন দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের দলের আর্থিক মানে লেনদেনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা, কারা আমাদেরকে টাকা দিচ্ছে, কিভাবে আমরা খরচ করছি, এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের। কিন্তু এটা আপনারা এত দেরি করতেছেন কেন? 6-7 মাস তো হয়ে গেল। না, একটা জিনিস হচ্ছে 6-7 মাস না, এনসিপি হয়েছে তো 1 মাস, এবং এর মধ্যে আমরা এনসিপি বা নাগরিক কমিটি, আপনারা এটা যত আলাদা নামে দেন, রূপায়ণের ওই অফিসে আছেন তো আপনারা 6-7 মাস ধরে। হ্যাঁ, কিন্তু এই এনসিপি তে আপনার এমন অনেকে এখন তো 200, এখন আপনারা তো আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, তাহলে সেই সময় যে রূপায়ণে বসতেন তাদের টাকা দিয়ে আসছেন তো? আপনি আমাদের এটা তো একেবারে ডকুমেন্ট আছে, আমাদের যিনি এই দিছেন তো নাগরিক কমিটি টাকা দিয়ে আসছে তো। এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা তিনি তো মানে এই ভবনের মালিক হিসেবে তাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে ওরা কি এটা মাসিক ভাড়াটা দেয় কিনা, এবং তার কাছ থেকে আমরা একেবারে কাগজপত্র না দিলে কি আর বলবে? এখন আপনারাই বললেন কেন? না, এরকম কত দেখলাম। সেলিম ভাই যে দেখেন, সেলিম ভাই হাসতেছে, এরকম কি আর ব্যবসায়ীরা বলে? করি আপনারা এর উত্তর দিতে চান না, আপনারা বলেন আপনারা মধ্যপন্থী দলরে আপনারা কিভাবে ডিফাইন করেন এটা আমরা বুঝি না, আপনারা বোঝেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, মধ্যপন্থা কথাটার একটা খুব সুনির্দিষ্ট মানে আছে বাংলাদেশ, অন্তত আমার কাছে মনে হয়। এটা বাংলাদেশে যে বাম ডানের যে বিভাজনের যে রাজনীতি, এটাকে ছাপিয়ে যাওয়া একটা আকাঙ্ক্ষা থেকে মধ্যপন্থার কথাটা আসে, যে এমন একটা জায়গা, এমন একটা স্পেস তৈরি করা যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসতে পারবে, কিন্তু তারা আবার একটা অভিন্ন উদ্দেশ্যে
রাজনীতি করতে পারবে, যেমন আমাদের যেমন আওয়ামী লীগ বিএনপি তারাও মধ্যপন্থা দল। আওয়ামী লীগ বিএনপি যে অর্থে তারা নিজেদেরকে মধ্যপন্থী বলে, আমরা একটু ডিফারেন্ট, মধ্যপন্থার কথাটা একটু ডিফারেন্টলি বুঝি। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমি বলতে চাইবো, মধ্যপন্থার মানে কিন্তু আবার এটা না যে নীতির প্রশ্নে একটা খুব ধূসর অবস্থান নেওয়া। নীতি মানে যেটা খারাপ সেটা খারাপ, একটা মানুষকে রাস্তায় হেনস্থা করা এটা সবসময় খারাপ। কিংবা ধরুন একটা নারীকে পোশাকের জন্য, তার পোশাকটা যেমনই হোক তার জন্য কোনো একটা মব তার উপর হামলে পড়া, এটা কিন্তু এটা সবসময় সর্বাবস্থায় খারাপ। এটার জন্য মধ্যপন্থা, বামপন্থা, ডানপন্থা দরকার নেই। এটা সিম্পলি আইনের প্রশ্ন যে যদি আপনি মনেই করেন যে এটা আপত্তিকর, তাহলে আপনি আপনার মতো করে থাকবেন, আপনি সরে যাবেন। আপনার পছন্দ না হলে এটার জন্য আপনি যদি কোথাও অভিযোগ করতে চান, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থাকবে অভিযোগ করার। আপনি নিজে আইন হাত তুলে নিতে পারেন না বা তাকে হেনস্থা করতে পারেন না। এবং যদি করেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে রাষ্ট্র ওই নারীর পক্ষে বা ওই ভুক্তভোগীর পক্ষে আপনাকে আসলে অ্যারেস্ট করবে কিংবা আপনাকে শাস্তি দেবে। এটা পিরিয়ড, এটা যে কোনো পৃথিবীর স্ট্যান্ডার্ডে এটার জন্য মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা, লিবারেল পন্থা কোনো পন্থার দরকার নেই। এটা হচ্ছে আইনের প্রশ্ন সিম্পলি। এইটার ক্ষেত্রে আমরা কোনো বিভ্রান্তি কিংবা এটার ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার পক্ষপাতি না। এটা আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলো নিরাট আইন শৃঙ্খলার প্রশ্ন। যেমন ধরুন, আমি রোজার মাসে হয়তো বাংলাদেশের সমাজে অনেকে রোজা রাখে রমজানে, এখন আমার উচিত হচ্ছে যে যেন রোজদার কে একটু তার ব্যাপারটা একটু কনসিডার করা, এটা আমার বিবেচনা। কিন্তু তবু যদি আমি সেই বিবেচনা না করি, আমি যদি প্রকাশ্যে খাই, আমার উপর কেউ হামলা করতে পারবে না, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না, কিংবা কেউ গিয়ে একটা হোটেলে গিয়ে হামলা করে ওই হোটেলটা বন্ধ করে দিতে পারবে না। এগুলো নিয়ে কোনো মানে ধূসরতা কিংবা কোনো কনফিউশনের সুযোগ আছে বলে আমি মনে করি না। এইসব ক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট পজিশন যে মানুষের মানবিক মর্যাদা এবং মানুষের নাগরিক অধিকার, এই দুটো কখনোই ভায়োলেট করা যাবে না, কোনো মবের নামে কিংবা যে কোনো নামেই হোক। এই দুটোর ক্ষেত্রে আমরা খুবই মানে সুস্পষ্ট আমাদের অবস্থান আছে যে, এবং বিভিন্ন সময় আমরা সেই পজিশনগুলো নিয়েওছি দলের পক্ষ থেকে। জনাব সারার তুষার, অনেকগুলি কমিশন করা হয়েছিল মূলত আপনাদের দাবির প্রেক্ষিতে। আপনারা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছিলেন। সর্বশেষ যে কমিশনের রিপোর্ট আমরা প্রধান উপদেষ্টার কাছে দেখলাম, সেটা হচ্ছে নারীদের ক্ষমতা বা নারীদের অধিকার বিষয়ে কমিশন। সেই সব ব্যাপারে কি আপনারা কোনো একটা অবস্থান বা কোনো একটা দলগত অবস্থান বা এটা ঠিক করেছেন যে এই সংস্কার আপনারা কতটুকু মানেন না? বা মানে নারী কমিশনের রিপোর্টটা আমাদের কাছে এসেছে, আমরা এটা দেখছি, আমাদের যে নারী সেল আছে তারা এটা দেখছে এবং তারা এটার বিষয়ে একটা দলীয় অবস্থান বা একটা প্রতিক্রিয়া তারা জানাবেন যে এটা কোনটা কতটুকু যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কিংবা যে বিরোধিতাগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে। তবে একটা প্রশ্ন উঠেছে যে এই নারী কমিশনে যারা ছিলেন তারা আসলে বাংলাদেশের সকল ধরনের নারীর প্রতিনিধিত্ব করেন কিনা, এই প্রশ্নটা এসেছে। তো সেটা নিয়ে আমরা একটা অফিসিয়াল পজিশন জানাবো। তবে অবশ্যই আমরা মনে করি, যেটা আমাদের গতকালকে আপনি জানেন যে চিটাগংয়ে আমাদের একটা নারী সেলের উদ্যোগে একটা বড় আয়োজন ছিল, সেখানে আমি সহ আমাদের সামান্তা শারমিন এবং তাজদুবা জাবিন আমরা তিনজন অ্যাটেন্ড করেছি কেন্দ্রের পক্ষ থেকে। সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে পলিসি মেকিং এ, রাষ্ট্রের পলিসি মেকিং এ নারীদের অংশগ্রহণ এবং যে 100 আসনে সরাসরি ভোটে নারীদের যে এখন প্রার্থী হওয়ার যে বিধান কমিশন প্রস্তাব করেছে, আমরা কিন্তু এটা ফুললি ডিফেন্ড করি। এবং আমরা বলেছি যে আমরা এই প্রস্তাবটা আমরা করেছি সংস্কার কমিশনে, যে ওই সংরক্ষিত আসনের মতো করে না, মানে যেটা বিএনপি যেভাবে চাচ্ছে। আমরা বলেছি সরাসরি ভোটের কারণ এর মধ্যে দিয়ে অনেকগুলো জায়গায় আপনি আসলে নারীর নেতৃত্বে উঠে আসার একটা রাস্তা তৈরি হবে। এটা কিন্তু আমরা ডিফেন্ড করছি, এটা আমাদের দলের পজিশন। নারী কমিশনের রিপোর্টটা পুরোপুরি আমি এখনো দেখতে পারি নাই, আরো কয়েকটা কমিশনের রিপোর্ট এসেছে, স্থানীয় সরকার এবং শ্রম সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমাদেরকে দেখতে হবে, দেখার পরে মানে পূর্ণাঙ্গ মন্তব্য করা যাবে আর কি। ধন্যবাদ। আমি শেষ প্রসঙ্গ নিয়ে জনাব সারার তুষার আপনার কাছে আসছি। আমাদের অনুষ্ঠানটা একটু 2 মিনিট একটু আমরা বাড়িয়েও নিচ্ছি আপনার এই প্রশ্নের জন্য। আপনারা এনসিপির যে লম্বা মিটিংয়ের কথা আমরা আলোচনা করলাম, সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে জেলা পর্যায়ে যারা নেতৃত্ব, জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব দেবেন তাদের কমপক্ষে 40 বছর হতে হবে। কেন্দ্রে আপনাদের শীর্ষ নেতাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে বা 30 থেকে 35-এর মধ্যে। আপনারা উপজেলা পর্যায়ে 40 বছরই নেতৃত্বের জন্য কেন চাইছেন, একটু ছোট্ট করে যদি বলেন। এটা কারণ হচ্ছে যে আমরা এই দলটা তো তরুণদের নেতৃত্বে এবং ছাত্র তরুণ এদের নেতৃত্বে, এই কারণে কেন্দ্রের এই ফরমেশন। কিন্তু এই কেন্দ্রে আবার বয়স মানে একটু মধ্যবয়স্ক লোক আছেন। আর জেলা পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি তখন অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা কি তাহলে সিনিয়র যারা বয়সে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। তখন আমরা দেখেছি যে আসলে একটা বিরাট অংশের মানুষ বাদ পড়ে যায়। তখন এই 40 বছরের প্রশ্নটা এসছে যে জেলা এবং আর তাছাড়া জেলা কমিটিতে আসলে আপনাকে ওই জেলার যারা অন্য রাজনৈতিক দল তারা একটু সাধারণত মধ্যবয়স্ক হয়ে থাকেন। এটা আসলে তাদের সাথে টক্কর দেয়া কিংবা যেটাই বলি যে একসাথে সমান তালে কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়বে। তবে আমাদের যারা একটু কম বয়স 28 থেকে 35 বছর তারা কিন্তু এটা নিয়ে একটু আপত্তি প্রকাশ করছে এবং আমাদের কাছে এটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে, যেটা আপনি 40 বছর কাউকে দেন আহ্বায়ক সমস্যা নাই, কিন্তু এটাকে নিয়ম করে দেওয়া ঠিক হবে কিনা, মানে এটাকে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া ঠিক হবে কিনা। তো এটা পুনর্বিবেচনা হবে কিনা এটা আমাদের দলীয় ফোরামে এখনো নীতি নির্ধারণী ফোরাম এটা নিয়ে বসে নাই। পুনর্বিবেচনার একটা সুযোগ হয়তো থাকবে বা যদি সুযোগ না হয় তাহলে এটা যেটা আছে সেভাবেই হয়তো থাকবে। একটি প্রশ্ন যে আপনি কি এখন ফুল টাইম রাজনীতিবিদ?
নাকি পাশাপাশি আপনি অন্য কোনো পেশাজীবীও বটে? আমার নিজের কিছু মানে বই আছে এবং অন্যান্য মানে ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজ আমি করেছি, তো সেখান থেকে আমার কিছু নিজস্ব ওকে, আয় মানে রোজগার কমিউনিস্ট আছে। পার্টির মতো এবং আপনারা এর বাইরে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো আপনারা কোনো বেতন পার্টি থেকে নেন কিনা? না না আপনারা? না সেরকম কোনো সেরকম ব্যবস্থা কোনো আমাদের নাই, ভাবনা? এরকম কোনো সিদ্ধান্ত নাই। যে এটা আমাদের, আমরা এটা এই ফরমেশন হয়তো যাব না বা যেতে চাচ্ছি না। ওকে, শেষ প্রশ্ন। জুলাই আগস্ট আন্দোলনে বোঝা যায়নি, কিন্তু পরে স্পষ্ট হয়েছে যে আন্দোলনে জামাত শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী সমন্বয়কদের অনেক ঘনিষ্ঠতা ছিল। 5 আগস্ট থেকে দিনে দিনে আরও ঘনিষ্ঠ হয়েছে সেটা। আপনারা জামাত ইসলামের সাথে এক ধরনের রাজনৈতিক একাত্মতাও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন দাবি দেওয়ার কাছে, কিন্তু এখন জামাত ইসলামের আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার পরে আপনারা তা থেকে কি বার্তা পেলেন? মানে মাঠে রাজনীতিতে সংস্কারের দাবিতে আপনারা কি জামায়াত ইসলাম, আগে তো বিএনপি থেকে আলাদা হয়েছিনি, বা বিএনপি থেকে আপনাদের দুটি পথ আলাদা হয়ে গেছে, এখন কি জামাত থেকেও আপনাদের পথ অনেক আলাদা? মানে জামাতের সাথে আমাদের কখনোই এক কোনো পথ ছিল এরকম কোনো ব্যাপার না। তারা আচ্ছা। একটা রাজনৈতিক দল, আর গণ অভ্যুত্থানে আসলে অনেকেই ছিলেন, তার মধ্যে ছাত্র শিবিরের অনেকে জড়িত ছিলেন, অনেকেই সহযোগিতা করেছেন যারা ছাত্র নেতৃত্ব তাদেরকে, কিন্তু তাই বলে তারাই ওই নেতৃত্ব এরকম দাবি করাটা ঠিক হবে না। ছাত্র নেতৃত্বটা খুব পরিষ্কারভাবে ডিফাইন যে এই আন্দোলনে কারা ছাত্র নেতৃত্ব, এর পাশাপাশি অনেক সহযোগী নেতৃত্ব অবশ্যই ছিল। আর জামায়াত ইসলামকে জড়িয়ে আমাদেরকে যে বারবার বলা হচ্ছে, এটা আসলে ওই রাজনীতিটা যেটা আওয়ামী লীগ এতকাল করে এসেছে যে বিএনপি জামাত, এটা এখন আমাদেরকে এইভাবে একইভাবে এনসিপি জামাত এরকম করার চেষ্টা করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে কিন্তু যে আসলে লন্ডনে মিটিং হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের, এবং সেখানে আমরা অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি। যেহেতু এগুলো আমাদের কাছে পরিষ্কার তথ্য নাই, সেই ব্যাপারে মন্তব্য করব না। তবে আমাদের খুব সুস্পষ্ট রাজনৈতিক ভাবেই কিন্তু, রাজনৈতিক লাইনেই কিন্তু আমরা আছি। এটা কার সাথে মিললো কার সাথে মিললো না সেটা আমাদের জন্য মানে দ্বিতীয় প্রসঙ্গ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সারার তুষার, অনেক ধন্যবাদ।